বিয়ে করতে এসে যখন জানতে পারল পাত্রীর বয়স এখনো 18 হয়নি, তখন মেজর তাহসিন মাহমুদ বিয়েতে নাকচ করে দিল। সে একজন প্রতিরক্ষা বাহিনীর লোক হয়ে কি করে দেশের আইন ভাঙবে? মায়ের তোড়জোড়েই বিয়ের জন্য রাজি হয়েছিল। কাজের চাপে তার অত সময় হয়ে ওঠে না পাত্রী পছন্দ করার, তাই তো সমস্ত দায়িত্ব তার মায়ের উপরে দিয়েছিল। মায়ের উপর তার সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল মায়ের পছন্দ তার জন্য উত্তম হবে। কিন্তু তার মা যে কি করে এত বড় একটা ভুল করে ফেলল, সেটাই তার মাথায় ঢুকছে না। মেয়েটা নাকি দেখতে শুনতে বেশ সুন্দরী, যদিও সে এখনো দেখেইনি, মায়ের কাছ থেকে শোনা। মায়ের নাকি বেশ পছন্দ হয়েছে, কিন্তু মেইন সমস্যাই তো মেয়ের বয়স 18 হতে প্রায় 1 বছর বাকি। এটা সে কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছে, যখন কাজী বিয়ে পড়াতে এসেছে তখন। আর জানা মাত্রই পুরো এক ঘর লোকের সামনে সে এক বাক্যে বলে দিল সে বাল্যবিবাহ করতে পারবে না। তার এই কথা শোনা মাত্রই ঘরে হট্টগোল শুরু হয়ে গেল। তাহসিনের বাবা তাজউদ্দিন মাহমুদ ছেলের উদ্দেশ্যে বললেন, এসব কি বলছো তুমি? ছেলে মানুষই হচ্ছে নাকি? হ্যাঁ, তাহসিন গমগমে কণ্ঠে বলল, যা বলছি ঠিক বলছি। আমি এই বিয়ে করতে পারবো না। বাল্য বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। তাজউদ্দিন ছেলেকে বোঝানোর উদ্দেশ্যে বললেন, আরে বোঝার চেষ্টা করো। এই মুহূর্তে বিয়েটা ভাঙলে মেয়েটার মনে ব্যাড ইফেক্ট পড়বে। আশেপাশে মানুষের কুরুচিপূর্ণ কথা শুনে মেয়েটা ডিপ্রেশনে ভুগবে। মেয়েটার বাচ্চা মনে বেশ আঘাত আনবে। নিজের কথা না ভেবে মেয়েটার কথা একটু ভাবো। তাহসিন বলল, মেয়েটার বয়স হবে 17। ওর এখন পড়াশোনা করার বয়স। এত ছোট বয়সে বিয়ে করবি কেন? দেখো তাহসিন, হাত উঁচু করে বাবাকে থামতে ইশারা করে বলল, বাবা, আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না। যখন বলেছি বাল্যবিবাহ আমি করব না, তখন করবই না। তাই শুধু শুধু জোর করো না। ওর কথা শুনে ঘর জুড়ে এক হুলস্থুল কাণ্ড যেন বেঁধে যেয়েছে। পাড়া প্রতিবেশীরা এখনই কানাঘুষা করছে রোদেলার বিয়ে ভেঙে গিয়েছে। এমন সময় তাহসিনের মা নাজমা বেগম তাহসিনের কাছে এসে তাহসিনকে ডেকে বাহিরে নিয়ে যায়। বাহিরে একটু নিরিবিলি জায়গায় এসে দাঁড়ান, যেখানে মানুষের কোলাহল নেই। তাহসিন মায়ের কাছে এসেই বলল, মা, তুমি জেনে শুনে কেন এখানে আমার বিয়ে ঠিক করলে? ও আমার থেকে কতটা ছোট সেই খেয়াল কি তোমার আছে? ওর মাত্র 17 চলছে, আর আমি 29-এর কোঠায়। গুনে গুনে 12 বছরের ছোট একটি মেয়েকে বিয়ে করব আমি? তাও কিনা যে মেয়ের বিয়ের বয়সটাও এখনো হয়নি। নাজমা বেগম ছেলেকে শান্ত কণ্ঠে বললেন, দেখো, মেয়েটাকে আমার বেশ মনে ধরেছে। 1 বছরের জন্য আহামরি ক্ষতি হয়ে যাবে না। আর আমি শিওর তুমি মেয়েটাকে একটাবার দেখলে চোখ ফেরাতে পারবে না, তাহসিন। মা, ওর এখন পড়াশোনা করার বয়স, বিয়ে করে সংসার করার বয়স নয়। নাজমা বেগম পেতে রাখা চেয়ারে ছেলেকে বসতে ইশারা করলেন। তাহসিন ভব করে বসল। নাজমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, হ্যাঁ, আমি জানি ওর এখন পড়াশোনা করার বয়স, আর সেজন্যই তো তোমার সাথে বিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি। রোদেলা তো সবে এইচএসসি দিল। রেজাল্ট বের হলে আমাদের ওখানে ভালো দেখে একটা কলেজে ভর্তি করিয়ে দেব। ব্যাস, হয়ে গেল। তাহসিন বিরক্তির শ্বাস ফেলে বলল, উফ মা, পড়াশোনার সাথে বিয়ের কি সম্পর্ক? ও কি বিয়ে ছাড়া পড়াশোনা করতে পারবে না? নাজমা বেগম ছেলের পাশে বসলেন। ছেলের ডান হাতটা বেশ যত্নে নিজের 2 হাতের আঁচলে নিলেন। এরপর বললেন, না, পারবে না। কারণ কি জানো তো, মেয়েটার মা নেই। বাবা দ্বিতীয় বিয়ে করে ঘরে সৎ মা এনেছেন। সেই মা কিছুতেই সৎ ঘরের সন্তানকে তার কাছে রাখবেন না। এই যে এতটা দিন রোদেলা তার সৎ মায়ের চোখে কাটা হয়েছিল, সারাটাক্ষণ মেয়েটাকে গাধার মতো খাটাতো। মেয়েটা যেই না এসএসসি দিল, সেই থেকেই সে মেয়েটার বাবাকে ভুচুং ভাজুং বুঝিয়ে পাত্রের খোঁজ করতে থাকলো। মেয়েটাকে বিয়ে দেবে। আমিও তোমার জন্য তখন পাত্রী খুঁজি। তো এখানে আমার একটা বান্ধবী থাকে, সেই ওর ছবি আমাকে দেখায়। এক দেখাতেই মেয়েটার প্রতি মায়া জন্মে যায়। এরপর মেয়েটার সৎ মায়ের কাহিনী যখন শুনলাম, তখন ওর প্রতি বেশ মায়া হলো। আর কিছু না ভেবেই প্রস্তাব রাখি। এখন বাবা, তুমি যদি মেয়েটাকে বিয়ে না করো, বিয়েটা ভেঙে দিয়ে চলে যাও, সেটা মেয়েটার ছোট মনে কতটা প্রভাব ফেলবে সেটা কি ভেবে দেখেছো? আচ্ছা, তুমি না হয় মেয়েটার ছোট বলে বিয়ে করবে না, কিন্তু মেয়েটার বাবা আর সৎমা তো ঠিকই অন্য কোনো পাত্রের সাথে ওর বিয়ে দিবে, কি দিবে না? এই পর্যায়ে তাহসিন উপর নিচু মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। নাজমা বেগম ফের বলা শুরু করলেন, সে পাত্র যদি ওকে না পড়ালো কিংবা ওকে ভালো না রাখতে পারলো, তখন কি হবে? মেয়েটা কি কখনো সুখ পাবে?
কিন্তু আমাদের কাছে থাকলে তো মেয়েটা ভালো থাকতে পারবে। আমি ওকে মেয়ের মতোই আগলে রাখতে পারবো। তুমি আমার একমাত্র সন্তান, সেখানে আমার একমাত্র বউয়ের বেশ যত্নার্থী আমিই করব। ওকে দুঃখ ছুতেই দিব না। তাহসিন চুপচাপ মায়ের কথা শুনল, তারপর বলল। কিন্তু মা, পুরো কথা সম্পূর্ণ করতে না দিতেই নাজমা বেগম শুধালেন। কোনো কিন্তু না বাবা, আমি চাই না তোমার জন্য রোদেলার মনে কোনো ব্যাড এফেক্ট পড়ুক, সে মানুষের কথা শুনুক। তুমি না মায়ের বাধ্য সন্তান, মায়ের এই কথাটা শোনো। রোদেলাকে বিয়ে করে মাকে খুশি করো। মা তোমার কাছে আবদার করছি, প্লিজ বাবা, আর কোনো ঝামেলা নয়, প্লিজ। মায়ের আবদার কিংবা অনুরোধ তাহসিন ফেলতে পারল না। মাকে যে সে খুব ভালোবাসে, মা এভাবে তার কাছে আবদার করছে, সে রাখবে না তা কি করে হয়? বিয়েটা মায়ের ইচ্ছেতেই না হয় করল। তাহসিনকে রাজি হতে দেখে নাজমা বেগম বেশ প্রসন্ন হলেন। তাহসিনকে নিয়ে তিনি রোদেলাদের ঘরে যান, যেখানে কাজী সাহেব অপেক্ষা করছিলেন বরের কবুল বলার জন্য। কোণে তো সেই কখনই কবুল বলে দিয়েছিল, বরের জন্যই দেরি হলো এতক্ষণ। তাহসিন ঘরে ঢুকা মাত্রই কাজী ফের বিয়ে পড়াতে লাগলেন। তাহসিন কবুল বলার পর ঘর জুড়ে আলহামদুলিল্লাহ ধ্বনি মুখরিত হলো। কাবিননামায় সাইন করার পর সকলে মিষ্টিমুখ করলেন। রোদেলার বাবা তাহসিনের বাবার সাথে কোলাকুলি করলেন। সকলের মুখে হাসি, শুধু হাসি নেই ক্যাপ্টেন তাহসিন মাহমুদের মুখে। সে হাস্যহীন চেহারা নিয়ে বসে আছে। সফেদ চাদরে আবৃত টান টান বিছানার ঠিক মাঝে বসে আছে সদ্য বিবাহিতা কিশোরী রোদেলা। তার পরনে এখনও লাল রঙা শাড়ি, বিয়ের ভারী গহনা, মুখে এখনও বিয়ের সাজ। নববধূ সাজেই হাঁটুতে থুতনি ঠেকিয়ে তার স্বামীর জন্য অপেক্ষার প্রহর গুনছে। এখনও সে তার স্বামীকে দেখেনি। বিয়ে করার পর তাহসিনের কি একটা কাজ পড়ে যায়, তার জন্য সে আগেই এসে পড়েছে। আর রোদেলাকে নিয়ে নাজমা বেগম, তাজউদ্দিন মাহমুদ, ওনাদের আত্মীয়রা কিছুক্ষণ পরে এসেছেন। বাসায় পৌঁছতে পৌঁছতে রাত ৮টার মতো বেজেছে। রোদেলাকে মাহমুদ ভিলায় এনে নাজমা বেগম নিজের ঘরে রেখেছেন। এই তো কিছুক্ষণ আগেই তাহসিনের রুমে দিয়ে গিয়েছেন। সে থেকেই নববধূ দুরু দুরু বুকে তার স্বামীর আগমনের অপেক্ষা করছে। শুনেছে তার স্বামী নাকি বেশ মেজাজি, এমনকি বিয়ের আসরেই তো সে পাশের রুম থেকে তার স্বামীর কর্কশ কণ্ঠ শুনেছে। সে থেকেই মেয়েটা গুটিয়ে আছে। এছাড়াও তাদের গ্রামের বড় আপুরা, ভাবিরা তাকে বলেছে তার স্বামী ডিফেন্সে চাকরি করে, উনাদের সামলাতে বেগ পোহাতে হবে, আরও কত কি বলে মজা লুটেছে। সেসব শুনেই মেয়েটার মনে আরও ভয় জেঁকে বসেছে। এমনিতেই সে শান্ত ভীতু মানবীর অধিকারী, এরপর তো ওসব কথা শোনার পর সে লজ্জায়, আড়ষ্ঠতায়, ভয় সব কিছুতে একদম মিয়ে গিয়েছে। ১ ঘন্টার উপরের হতে চলল রোদেলা তাহসিনের জন্য অপেক্ষা করছে, অথচ তাহসিন এখনও আসছে না। এইদিকে বসে থাকতে থাকতে তার পায়ে ঝিম ধরে যাচ্ছে। এই ভারী সাজে কিশোরীর প্রায় বেহাল দশা। কোনো উপায়ান্তর না পেয়ে বসা থেকে বেড সাইডে মাথাটা রেখে আধশোয়া হয়ে চোখটা একটু বুঝল। সারা দিনের ক্লান্তিতে চোখে হানা দিল এক রাজ্য ঘুম। চোখ বুজার কিছুক্ষণের মাঝেই তার চোখে ঘুম নেমে এলো। রাজ্যের ঘুমে তলিয়ে গেল সে। আরও প্রায় আধ ঘন্টা বাদে তাহসিন রুমে এলো। তখন রাত ১টা ছুঁই ছুঁই। ভিড়ানো দরজা ঠেলে রুমে পা রাখল। এরপর দরজা আটকে দেখল রুমের আলো জ্বালানো। বিছানায় টাকাতেই দেখল তার সদ্য বিবাহিতা স্ত্রী বিছানার হেড সাইডে মাথা ঠেকিয়ে হাত পা গুটিয়ে ঘুমিয়ে আছে। মেয়েটাকে সে এই প্রথম দেখল। তার মা ভুল কিছু বলেনি, আসলেই মেয়েটার চেহারার আদল মায়াবী। গালগুলো একটু ফোলা ফোলা, চোখের পাপড়িগুলো বড় বড়, চোকা নাক, পাতলা গোলাপি ঠোঁট, গায়ের রং ফর্সা। সৃষ্টিকর্তা যেন মেয়েটার মাঝে অপার সৌন্দর্য ঢেলে দিয়েছেন। এতটা আদুরে মানবী হয়? তাহসিন এগিয়ে গিয়ে বিছানার কাছে গিয়ে রোদেলার একদম কাছে যেয়ে বসল। তারপর চুপ করে রোদেলার দিকে অপলক তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ ফেরানো যেন দায় হয়ে পড়ল। উপর মহল থেকে জরুরি কল আসায় সে তখন বিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর বাসায় এসে ল্যাপটপে জরুরি কিছু ফাইল রেডি করে। তার যে বেশি ছুটিও নেই। আজকের রাত বাদে হাতে আর মাত্র 2 দিন ছুটি আছে, এরপরই আবার চলে যাবে। একেতে কাজের চাপ, দুয়েতে মায়ের জন্য এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে হয়েছে। দুটো মিলে তার মেজাজ বেশ চটেছিল। কিন্তু এই যে রুমে এসে ফুলের মতো সুন্দর স্নিগ্ধ জীবন্ত এই ফুলটাকে দেখে যেন এক ঝটকায় তার সকল মেজাজ উবে গিয়ে হৃৎপিণ্ড জুড়ে কেমন একটা ভালো লাগার শিহরণ বয়ে যাচ্ছে। কিছুতেই যেন এই মেয়ের থেকে চোখ সরাতে পারছে না। তাহসিন চোখ বন্ধ করে বার কয়েক জোরে নিঃশ্বাস টেনে ছাড়ল।
উঠে যেতে নিবে এমন সময় খেয়াল করল রোদেলার শাড়ির আঁচলের অনেকখানি অংশ মেঝেতে ঝুলছে। আঁচলটা ঠিক করার জন্য মেঝে থেকে তুলতে যাবে এমন সময়ই রোদেলার ঘুম ভেঙে যায়। সে চোখ মেলে, আর ঠিক সে সময়ই তাহসিনও রোদেলার দিকে তাকায়। দুইজনের দৃষ্টি বিনিময় হয়। চোখ খুলেই তার এত কাছে একটা অচেনা পুরুষকে দেখে রোদেলার বুক ধক করে উঠে। কে এই পুরুষ? এখানে তার এত কাছে কি করছে? তার স্বামী কোথায়? ভয়ে সে কোনো দিক চিন্তা না করে চিৎকার করে উঠতে নেয়। আর তখনই তাহসিন রোদেলার মুখ চেপে ধরে বলল, কুল কুল, ভয় পাচ্ছ কেন? আমি তোমার হাজব্যান্ড, তাহসিন মাহমুদ। আমি তোমার হাজবেন্ড। কথাটি শুনে রোদেলা শান্ত হয়ে ঢ্যাপ ঢ্যাপ করে তাহসিনের দিকে তাকিয়ে তাহসিনকে পরখ করতে থাকে। বলিষ্ঠ শ্যামলা পুরুষটি তার দিকে ঝুঁকে আছে, যার চোখগুলো তীক্ষ্ণ, মুখের আদল কেমন গম্ভীর, চোকা নাক, দাড়িহীনা গাল, চুলগুলো একদম ছোট ছোট করে কাটা। চওড়া লম্বা এই পুরুষটার পরনের টি শার্টটা কেমন আটসাট হয়ে গায়ের সাথে লেগে আছে। টি শার্টের ভেতরেও যেন তার চওড়া মেদহীন শরীর উন্মোচন হয়ে আছে। তার হাতের এক একটা পেশি কেমন ফুলে ফেপে আছে। এই মানুষটাই বুঝি তার স্বামী, তার অর্ধাঙ্গ? রোদেলার মুখ থেকে হাত সরিয়ে বিছানা থেকে একটু সরে আসতেই রোদেলার ভ্রম কাটে। সে লজ্জায় গুটিয়ে যায়। সে কেমন নির্লজ্জের মতো এতক্ষণ তাহসিনের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়েছিল সেটা ভেবেই এক রাশ লজ্জায় এসে তাকে আড়ষ্টতায় ডুবিয়ে দেয়। ছি ছি ছি, সে এতটা নির্লজ্জ কবে থেকে হলো? কিছুক্ষণ আগে কিনা এই পুরুষটাকে না চিনে পুরো বাড়ি মাথায় তুলে চিৎকার দেওয়া ধরেছিল। সবাই শুনলে কি ভাবত? সেসব ভেবে আরও গুটিয়ে গেল। রোদেলা শোয়া থেকে উঠে বসে চিবুক গলায় নামিয়ে মাথা নিচু বসে থাকে। তাহসিন হয়তো রোদেলার আড়ষ্টতা বুঝতে পারল, তাই ওকে কিছুটা সহজ করতে বলল, এখনো এত ভারী সাজে কেন? যাও চেঞ্জ করে এসো। রোদেলা মাথা একপাশে কাত করে সাই দিল। এরপর সে গুটি গুটি পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। লাগেজ থেকে পাতলা সুতির হলুদ রঙা একটা শাড়ি নামালো। তাহসিন ওকে ওয়াশরুম দেখিয়ে দিল। সে ওয়াশরুমে চলে গেল। রোদেলা ওয়াশরুমে যেতেই তাহসিন বিছানার বাম পাশটা খালি রেখে ডান পাশে যেয়ে তার শরীর এলিয়ে দিল। কপালের ওপর হাত রেখে চুপচাপ শুয়ে থাকল। কিছু সময় বাদে ওয়াশরুমের দরজা খট করে খোলার শব্দ পেলেও সে সেদিকে তাকালো না, একভাবেই শুয়ে থাকল। প্রায় অনেকক্ষণ পরও বিছানায় কারও অস্তিত্ব না পেয়ে কপাল থেকে হাত সরিয়ে তাকালো আর দেখতে পেল হলুদ শাড়ি পরিহিত মায়াবী মুখখানা, যে কিনা বিছানার কাচ ঘেঁষে চুপচাপ দাঁড়িয়ে আছে। তা দেখে তাহসিন শোয়া থেকে উঠে বসল। হাস্যহীন চেহারায় রোদেলার উদ্দেশ্যে বলল, কি হলো, দাঁড়িয়ে কেন? রোদেলা চুপ করে মাথা নিচু করে পায়ের নখ দিয়ে মেঝে খুঁড়ছে। তাহসিন ফের বলল, এনি প্রবলেম? এক বেড শেয়ার করতে প্রবলেম হলে বলো, অন্য রুমে যাচ্ছে। রোদেলা বলল। না, মানে সেটা নয়। তাহলে? রোদেলা মিনমিন করে বলল, আসলে আমার অন্ধকারে ঘুমোতে ভয় লাগে, এর উপর আবার নতুন একটা জায়গা, তাই আর কি। তাহসিন বলল, ও এই ব্যাপার। তুমি শুয়ে পড়ো, আমি ড্রিম লাইট জ্বালিয়ে দিচ্ছি। আসলে ফকফকে আলোতে আমি ঘুমাতে পারি না, তাই লাইট তো আর জ্বালিয়ে রাখা সম্ভব নয়। পুরোপুরি রুম যাতে অন্ধকার না হয় সেজন্য ড্রিম লাইট জ্বালিয়ে দিচ্ছে। আশা করি আর কোনো সমস্যা হবে না। রোদেলা একপাশে মাথা নাড়ল। বিছানার এক কোণে সে শুয়ে পড়ল। তাহসিন ঘরের লাইট অফ করে ড্রিম লাইট অন করে দিল, যেটা ঘর পুরোপুরি অন্ধকার হওয়ার হাত থেকে বাঁচালো। তাহসিন বিছানায় পিঠ আলাতে আলাতে বলল, ঘুমিয়ে পড়ো। রোদেলা চুপচাপ শুনল আর ভাবল সে শুধু শুধু ভয় পাচ্ছিল। তার প্রতিবেশী বড় আপুদের কথা শুনে সে শুধু শুধু ভয় টইটম্বুর হয়েছিল। যাক, একটুখানি হলেও তো ভয়টা কাটল। মানুষটা আসলে খুব একটা খারাপ নয়, শুধু মুখটাই কেমন গম্ভীর করে রাখে, একটু হাসেও না। কিন্তু রোদেলার তো আর এই রকম মানুষ পছন্দ নয়। যাদের মুখে হাসি লেপটে থাকে সেসব মানুষই পছন্দ। যাক, ব্যাপার না। রোদেলা অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করতে থাকলো, তবে তার চোখে ঘুম ধরা দিল না। বাড়ির কথা বেশ মনে পড়ছে, বিশেষ করে তার সৎ বোনের কথা। তার মাটা খারাপ হলে কি হবে, তবে বোনটা ছিল তার ন্যাওটা। তাকে ছাড়া কিচ্ছুটি বুঝতো না। বোনটার বয়স হবে 10। ওই বোন আর সে সবসময় একসাথেই ঘুমাতো। সে গল্প শোনাতে শোনাতে বোনকে ঘুম পাড়াতো। দুইজন দুইজনকে ঝাপটে ধরে ঘুমাতো। সে অভ্যাসই যে রয়ে গিয়েছে। কাউকে জড়িয়ে না ধরলে তার যে ঘুমই ধরা দেয় না। তখন কি করে যেন ঘুমটা চোখে এসে পড়ল। এখন তো আর ঘুমই আসছে না। পাশেই তার সদ্য বিয়ে করা বর ঘুমাচ্ছে। এতেই সে কি করে এই পুরুষকে জড়িয়ে ধরবে, ভাবতেই তো লজ্জা লাগে। এইদিকে বাহিরে অজানা কত পোকা পাখি ডাকছে, তাতেই যেন তার শরীরে হিম ধরে যাচ্ছে। রোদেলা মাথা ঘুরিয়ে পাশ ফিরে তাকালো। দেখতে পেল তাহসিন শটান হয়ে ঘুমাচ্ছে। রোদেলার কিছু না ভেবে একটুখানি এগিয়ে তাহসিনের বাম হাতের একটা আঙুল তার মুঠোতে পুরল। তাহসিনের আঙুল স্পর্শ করতেই যেন তার মাঝে কেমন একটা অনুভূতি হানা দিল। হৃৎপিণ্ডটাই যেন কেঁপে উঠল। হাতটাও তার কেমন থরথর কাঁপছে। সবকিছু দূরে ঠেলে সে চোখ বুঝল। তাহসিনের আঙুলটা নিজের হাতের মুঠোতে নিয়েই ঘুমানোর চেষ্টা করল।
একটা সময় ঘুমিয়েও পড়ল। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ যখন পড়তে থাকলো তখনই তাহসিন চোখ খুলে পাশে তাকালো। সে চোখ বুজে থাকলেও তার ঘুম তখনও হানা দেয়নি। আর তখনই রোদেলা তার আঙুল মুঠোতে পড়ে। সবটাই সে বুঝতে পারল। রোদেলা লজ্জা পাবে ভেবে সে আর চোখ খুলল না। তবে এই যে মেয়েটা তার আঙুল মুঠোতে পড়ে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এই বিষয়টা তাহসিনের কাছে বেশ লাগলো। সে রোদেলার দিকে তাকালো। ঢিম লাইটের হালকা হলুদাভ আলোতে রোদেলার মুখটা কি সুন্দর চকচক করছে। হলুদ শাড়িতে মেয়েটাকে বুঝে একটু বেশি সুন্দর লাগছে। তখন তো এক নজর দেখেই যেন নিজের নজর সরানো দায় হয়ে পড়েছিল। তবুও মেয়েটাকে লজ্জায় ফেলতে চায়নি বলে তাকায়নি। যে ছেলে কাজ ছাড়া অন্য কোনো মেয়েতে তাকানোর সময় অবধি পায়নি, সে কিনা এই সপ্তদোষী কিশোরীতে ঘায়েল হয়ে পড়ছে। আশ্চর্য না? তাহসিন তপ্ত শ্বাস ফেলে বলল, কন্ট্রোল তাহসিন মাহমুদ, কন্ট্রোল। নিজেকে সামলাও। এভাবে বউয়ের দিকে তাকিয়ে থাকলে নিশ্চিত নিজেকে তার মাঝে হারাবে। মাথায় রেখো, তোমাকে সামলানোর মতো বয়স এখনো তোমার বউয়ের হয়নি। ছোট্ট একটা মেয়েকে বিয়ে করেছো তুমি, একটুখানি তো ধৈর্য ধরতেই হবে। আগে তার মনের সঙ্গী হও, পরে না হয় শরীরের সঙ্গী হয়েও। পরের দিন ভোর 6টায় তাহসিনের ঘুম ভাঙল। সে সবসময় সময়ের প্রতি খেয়াল রাখে। একদম ভোর ভোর ঘুম থেকে ওঠা তার নিয়মের মাঝেই পড়ে। ঘুম ভাঙতেই নিজের শরীরের ওপর কিছুর ভর অনুভব করতেই পাশ ফিরে তাকালো। আর তাকাতেই দেখল রোদেলা তাকে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমাচ্ছে। অবাকে তার চোখ পুরো ছানা বলা হয়ে গেল। এই প্রথমবার কোনো মেয়ে তার এতটা সান্নিধ্যে এলো। আচ্ছা, রোদেলা যদি জেগে থাকতো তবে কি এভাবে এতটা কাছে আসতো? কিংবা সে যদি জানতে পারে ঘুমের ঘোরে সে তাহসিনের এতটা সান্নিধ্যে এসেছে, তখন লজ্জায় তার গালে কি পলাশ ফুটে উঠত না? লজ্জায় সে কি আর তাহসিনের সামনে আসতে পারত কখনো? রোদেলার অবস্থা দেখে তাহসিনের হাসি পেল। কেউ এভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমায় বুঝি? রোদেলার হাত পা তার শরীর থেকে আস্তে করে সরিয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠল। সে ফ্রেশ হয়ে ব্যায়াম করতে গেল, যেটা তার প্রতিদিনকার অভ্যাস। রোদেলার ঘুম ভাঙল সকাল 7টায়। ঘুম ঘুম চোখে পাশে তাকাতেই দেখল তাহসিনের জায়গাটা খালি পড়ে আছে। পুরো রুমে চোখ বুলিয়ে বুঝতে পারল রুমে আপাতত সে ছাড়া কেউই নেই। এতে যেন একটুখানি স্বস্তি পেল। আস্তে করে উঠে পরনের শাড়িটা ঠিক করল। এরপর বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নিল। এবার সে পুরো রুম জুড়ে পায়চারি করতে থাকলো। রুম থেকে একা একা বেরোনো কি উচিত হবে নাকি হবে না, সেসব ভেবেই পায়চারি করতে থাকলো। একটা সময় ভাবল আরও কিছুক্ষণ রুমে অপেক্ষা করবে, যদি কেউ আসে। সে তো এই বাড়ির কিছুই চেনে না, তেমনভাবে কারোর সাথে পরিচয়ও নেই, তাহলে একা একা যাওয়াটা কেমন বেমানান না? সে বিছানায় পা ঝুলিয়ে বসল। এবার পুরো রুমটি সে দেখতে লাগলো। রুমে একটি বেড আছে, একটি আলমিরা, ড্রেসিং টেবিল, বেড সাইডে ছোট্ট একটা টেবিল আছে। রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে, তবে বারান্দা নেই। রোদেলা বিছানা থেকে সরে এসে জানালার কাচ সরিয়ে দিল। জানালা খুলতেই সকালের সূর্যের কিরণ এসে ঘর ছুঁয়ে দিল। বাহিরে হালকা হাওয়াও বয়ে যাচ্ছে। এটা হচ্ছে সকালের স্নিগ্ধ সতেজ হাওয়া। রোদেলা প্রাণ ভরে তা উপভোগ করল। বাড়ির কথা মনে পড়ে গেল। প্রতিদিন ভোর ভোর উঠে নামাজ পড়ে সে আর তার বোন তাদের গ্রামের নদীর পাড়ে চলে যেত। সেখানকার ভোরের হাওয়া শরীরে মাখিয়ে শরীর জুড়াতো, সাথে প্রাণটাও জুড়াতো। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর বাসায় চলে আসতো। এসেই টুকটাক কাজ শুরু করে দিত, নয়তো মা বেশ বকাবকি করত। সেসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ তার নজর বাহিরে গেল। দেখতে পেল তাহসিন ঘেমে নিয়ে বাসায় ঢুকছে। তাহসিনকে দেখেই যেন সে কিছুটা জমে গেল। ভয় নাকি লজ্জায় সেটা বুঝে উঠতে পারল না। সে জানে না কেন সে তাহসিনকে দেখলেই ভয় আর লজ্জায় গুটিয়ে যায়। তাহসিনকে দেখেই গতরাতের কথা মনে পড়ে যায়। সে গতরাতে তাহসিনের হাতের আঙুল মুঠোতে নিয়ে ঘুমিয়েছে, ভাবতেই কেমন লজ্জা লাগছে। যদি তাহসিন বুঝতে পারত তখন কি হতো? এসব ভাবনার মাঝেই সে টের পেল তাহসিন রুমে এসেছে। জানালার পাশে রোদেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাহসিন এগিয়ে এসে শুধালো, ঘুম থেকে কখন উঠেছ? রোদেলা আস্তে করে পিছু মরল, মাথা নিচু করে ছোট্ট করে বলল। কিছুক্ষণ আগে। তাহসিন বলল। আমার দিকে তাকিয়ে কথা বলতে কি প্রবলেম আছে? রোদেলা মাথা নিচু করে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে রাখল। তাহসিনের প্রশ্নের জবাবে কিছুই বলল না। তাহসিন বলল, সবসময় কি মাথা এভাবে নিচু করে রাখো? রোদেলা কিছু না বলে নখ খুঁটতে লাগল। তাহসিন বলল, মাথা এভাবে নিচু করে রাখতে রাখতে দেখবে ঘাড় বেঁকে গিয়েছে। সব কথার অ্যান্সার মাথা নিচু করে দিতে হয় না। আর বিশেষ করে আমার সাথে কথা বলার সময় মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে কথা বলবে, ঠিক আছে? রোদেলা মাথা একপাশে কাত করে জবাব দিল। তাহসিন ফোঁস করে শ্বাস ছেলে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। মেয়েটার সাথে সে একটু সহজ হওয়ার চেষ্টা করছে, কিন্তু তার সামনে এলে এই মেয়েটা যেভাবে গুটিয়ে থাকে সেভাবে কি আদৌ সহজ হওয়া যাবে? লম্বা একটা শাওয়ার দিয়ে তাহসিন বের হলো। রুমে এসে দেখল রোদেলা জানালার পাশে এখনো দাঁড়িয়ে। গায়ে শার্ট জড়াতে জড়াতে বলল, পুরো নাম কি তোমার? তোমার পুরো নামটাই তাহসিনের জানা আছে। বহু পড়ানোর সময় কাজী বলেছিল, তখনই সে খেয়াল করেছিল।
শুধুমাত্র রোদেলা যাতে একটুখানি সহজ হয় এভাবে ভয় না পায় সে চেষ্টাই করে যাচ্ছে। রোদেলা পিছু ঘুরল ঠিকই, তবে সে একইভাবে মাথা নিচু করে বলল। মাইমুনা ইসলাম রোদেলা। শার্টের বাটন লাগাতে লাগাতে বলল। বাহ, চমৎকার নাম। আমার নাম জিজ্ঞেস করবে না? রোদেলা ছোট্ট করে বলল। জানি আমি। কি নাম আমার? তাহসিন মাহমুদ। বাহ, একদিনেই দেখি নামও মুখস্থ করে ফেলেছ। রোদেলা মাথা নিচু করেই লাগল, কিছু বলল না। তাহসিন চুল ঠিক করতে করতে বলল। এসএসসি পরীক্ষা দিয়েছো তাই তো? জি। পড়াশোনার ইচ্ছা আছে? তোমার পড়াশোনার কথা জিজ্ঞেস করতেই রোদেলার চোখ চকচক করে উঠল। সে চোখ তুলে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো লম্বা পুরুষটার পানে চাইল। সেটা তাহসিন ড্রেসিং টেবিলের আয়নাতেই খেয়াল করল। আয়নাতে তাকিয়েই ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল। কি ইচ্ছা আছে নাকি? রোদেলা মাথা ওপর নিচ নাড়ল, বলল। জি আছে। তাহসিন মিরার থেকে চোখ সরিয়ে সরাসরি রোদেলার দিকে তাকালো, এরপর বলল। গুড, ওকে, তাহলে মাকে বলবো এখানেরই একটা কলেজে তোমাকে ভর্তি করিয়ে দিতে। আসলে তোমার এক্সামের রেজাল্ট প্লাস ভর্তি সব মিলিয়ে তোমার হাতে এখনও 3 মাসের মতো সময় আছে, কিন্তু আমি এবার চলে যাওয়ার পর আগামী 4 থেকে 5 মাসের আগে কোনো ছুটিই পাবো না। ডিফেন্সের জবে আহামরি ছুটি থাকে না, সেটা নিশ্চয়ই জানো। কি জানো না? রোদেলা ওপর নিচ মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। এই যে লোকটিকে যে আগামী 4-5 মাসেও যে দেখবে না, সেটা ভেবেই তার কেমন যেন খারাপ লাগছে। অথচ লোকটার সামনে থাকলে সে গুটিয়ে থাকে, কথা বলার শব্দ ফুরায়, কিন্তু এই লোকটার সাথে দেখা হবে না ভেবে আবার তার মনও পুড়ছে। এটাই কি তবে বৈবাহিক বন্ধন? স্বামীর জন্যে মন পুড়বে, এটাই কি স্বাভাবিক নয়? আত্মীয় স্বজন, নতুন কুটুম সবাইকে নিয়ে ওদের বৌভাতের অনুষ্ঠানটি শেষ হলো। বিকেলের দিকে রোদেলার পরিবার মেয়ে আর নতুন জামাইকে নিয়ে নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। যেহেতু তাহসিনের হাতে ছুটি, সেহেতু তাহসিন আজকের রাতটা থাকবে, আবার আগামীকাল নিজের বাসার উদ্দেশ্যে রওনা হবে। রোদেলাদের বাসাতে যাওয়ার পর রোদেলার সৎ মা জামাইকে দেখে খুশিতে গদগদ হওয়ার ভাব নিল। জামাইয়ের অবস্থান ভালো, সেহেতু নিজেরও লাভ, এই জন্যে জামাইকে হাতে রাখার ধান্দা। তবে ভদ্রমহিলা হয়তো জানেনই না তাহসিন আগেই ওনার ব্যাপারে মায়ের কাছ থেকে সবটা জেনে গিয়েছে, তাই ওনার এই আলগা আদর ভাবটা তাহসিনের জাস্ট অসহ্য লাগছে। তবুও মুখ ফুটে কিচ্ছুটি বলছে না। রোদেলার ফুপু চাচি সকলে মিলে নতুন জামাইয়ের জন্য হরেক রকম রান্না করলেন। রোদেলার বাবা, ফুপা, চাচা, তাহসিন সকলে একসাথে খেতে বসে। রোদেলার সৎ মা জামাই এটা নাও ওটা নাও এমন করেই যাচ্ছে। শেষে তাহসিন বলল। আমার প্রয়োজন অনুযায়ী আমি নিব, আপনার এত কষ্ট করতে হবে না আন্টি। সে কি বাবা, আমি তো তোমার মায়ের মতোই, আমাকে মা বলে ডাকবে। তাহসিন খেতে খেতে বলল। মায়ের মতন আর মা মাঝে আকাশ পাতাল তফাত রয়েছে আন্টি। যদি মা হতেন তাহলে নিশ্চয়ই এত ছোট মেয়েকে বিয়ে দিতে পারতেন না, তাই না? মুখের ওপর এভাবে উচিত কথা বলাতে রোদেলার সৎ মা সুমি বেগম মুখ ঝামটালেন। কোথায় ভেবেছিল জামাইকে হাতে রাখবেন, অথচ এই জামাই যেই তুখোর তার সাথে পেরে ওঠা অসম্ভব। অবশ্য ডিফেন্সের লোক বলে কথা, দুরন্ত বাঁচতে হবেই। খাওয়া দাওয়ার শেষে রোদেলার সৎ বোন রুহি এসে তার নতুন দুলাভাইকে বলল। ভাইয়া চলুন বাইরে হাঁটতে যাব। আপনারা তো কালকে সকালে নাকি চলে যাবেন, আপনাকে আমাদের গ্রাম দেখানোর তো আর সুযোগই পাবো না। চলুন না ভাইয়া। রুহি রোদেলা থেকে অনেকটাই ছোট, ক্লাস 5-এ পড়ছে। রুহি তাহসিনের সাথে বেশ মিশেছে। তাহসিন বলল। এত রাতে বের হবে ভয় লাগে না তোমার? রুহি মিষ্টি করে হেসে বলল। একা একা গেলে তো ভয় লাগবে, কিন্তু এখন তো আমার সাথে আমার মেজর দুলাভাই আছেন, ওনার সাথে গেলে একটুও ভয় লাগবে না, উল্টো ভয়রা লেজ গুটিয়ে পালাবে। রুহির কথা শুনে তাহসিন হেসে ফেলল, তারপর বলল। তোমার আপু কোথায়? আপু তো ওই ঘরে ফুপিদের সাথে কথা বলছে। তাহসিন একটুখানি নুইয়ে ফিসফিস করে বলল। আস্তে করে যে তোমার আপুকে নিয়ে আসো, তারপর আমরা হাঁটতে বের হব। তবে আমি যে ডেকেছি সেটা বলবে না। রুহি মাথা নেড়ে বলল। আচ্ছা ঠিক আছে। আমি বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। রুহি রোদেলাকে আনতে চলে গেল। তাহসিন ঘরের বাইরে গিয়ে দাঁড়ালো। রাত এখন 11 থেকে কিছুটা ওপরে বাজছে, অথচ এখানকার বেশিরভাগ মানুষই ঘুমে কাবু হয়ে আছে। গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমায়, আবার ভোর ভোর উঠে যায়। এই জিনিসটা তাহসিনের কাছে বেশ ভালো লাগে। রাত কম জাগা আর ভোরে ঘুম থেকে ওঠা শরীর আর মনের জন্য দুইয়েরই ভালো। বাইরে জোনাকিরা আলো ছড়াচ্ছে, নাম না জানা কত শত পোকা পাখি ডাকছে। আকাশের চাঁদ এই সময়টাকে সঙ্গী দিতে কি সুন্দর আলো দিচ্ছে। সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ। কিছুক্ষণের মধ্যেই রুহি রোদেলাকে নিয়ে হাজির হয়। সে তাহসিনকে বলে। ভাইয়া আপুকে নিয়ে এসেছি, এবার চলেন। তাহসিন হালকা হেসে বলল।
চলো যাওয়া যাক। রুহি হাঁটতে থাকে আর রোদেলা দাঁড়িয়ে থাকে। রুহি এভাবে টেনে কেন এনেছে সেটা এখনও তার বোধগম্য হচ্ছে না। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন মাইমুন? আসো। মাইমুন। তাহসিনের মুখে নিজের নামটা শুনে শিরদরা বেশ শীতল শিহরণ বয়ে গেল। সবাই রোদেলাকে রোদেলা কিংবা রোদ বলেই ডাকে, কেউ কখনো মাইমুনা বলে ডাকত না। অথচ সেখানে তাহসিন মাইমুনা নামটাকে কি সুন্দর করে মাইমুন বলে ডাকল। এই ডাকে কি এমন ছিল যে রোদেলার কাছে ভালো লাগার অনুভূতি হলো? তাহসিন ফের বলল। কি ভাবছো মাইমুন? রোদেলা সব ভাবনা দূরে ঠেলে আমতা আমতা করতে করতে বলল, কোথায় যাব? তাহসিন দুষ্টুমি করে বলল। ভূতেদের সাথে দেখা করতে। রোদেলা চোখ বড় বড় করে বলল। হ্যাঁ? তাহসিন ফিক করে হেসে ফেলল, বলল, মজা করেছি, এমনি এখানে একটু হাঁটাহাঁটি করতে। রোদেলা তাহসিনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। এই 2 দিনে যতটুকু মানুষটাকে দেখেছে এভাবে হাসতে দেখেনি, সব সময় গম্ভীর হয়েই থাকত। অথচ হুট করেই কেমন করে হেসে ফেলল। ওনার হাসিটা এত সুন্দর কেন? যারা হুটহাট হাসে তাদের হাসি বুঝি এতটাই সুন্দর হয়? রোদেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাহসিন রোদেলার দিকে এগিয়ে এসে আস্তে করে রোদেলার ছোট্ট নরম হাতটা নিজের শক্ত হাতের ভাঁজে পুড়ে নিয়ে তবেই সামনের দিকে হাঁটা দিল। রোদেলার হৃদযন্ত্রটা কেমন করে যেন দ্রুত স্পন্দিত হচ্ছে। মানুষটা তার হাত ধরেছে হাত, অথচ কাঁপছে তার হৃদয়। কি অদ্ভুত, তাই না? রোদেলা চুপচাপ তাহসিনের সাথে পা ভিলিয়ে হেঁটে যাচ্ছে, আর চোখে তাহসিনের দিকেও তাকাচ্ছে। ওদিকে রুহি একটু আগে আগে হেঁটে বকবক করেই যাচ্ছে, তাদের গ্রাম সম্পর্কে গল্প শুনিয়েই যাচ্ছে। কিন্তু এত কিছুতেও তাহসিনের ধ্যান ঘ্যান সবটাই শুধু রোদেলাতে আছে। এই যে রোদেলার হাতখানা ধরল, তারও যে হৃদস্পন্দন সমান তালে লাফিয়ে যাচ্ছে। সে যেন একটা কেমন অনুভূতির জোয়ারে দুলছে। তারা নদীর পাড়ে এলো। থোকা থোকা জোনাকি পোকা উড়ে উড়ে আলো ছাড়াচ্ছে, নদীর শীতল হাওয়া শরীর ছুঁয়ে যাচ্ছে। সব মিলিয়ে দারুণ পরিবেশ। তাহসিন রুহির সাথে গল্প করছে, ওদিকে রোদেলা আর চোখে তাহসিনকে দেখে যাচ্ছে। সরাসরি তাকাতে যে লজ্জা লাগে। মানুষটাকে যতই দেখছে রোদেলার কাছে যেন বেশ ভালো লাগছে। মানুষটা অতটাও গম্ভীর নয় যতটা রোদেলা ভেবেছিল। রোদেলাকে যেন আজ মানুষটা বারে বারে মুগ্ধ করে দিচ্ছে। অনেকক্ষণ নদীর পাড়ে বসে থাকে তারা বাসায় ফিরে এলো। যে রুমটাতে রোদেলা আর রুহি ঘুমোতো সেখানেই আজ রোদেলা আর তাহসিনকে থাকতে দেওয়া হলো। তাহসিন ঘুমিয়ে পড়লে রোদেলা প্রথমে তাহসিনের আঙুল মুঠোয় পড়ল, তবে পরক্ষণেই আস্তে করে তাহসিনের হাত আলগোছে নিজের হাতের ভাঁজে মিলিয়ে দিয়ে তবেই ঘুমালো। অথচ আজকেও তাহসিন ঠিকই টের পেল রোদেলা যে তার হাতটা ধরে নিশ্চিন্তে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। তাহসিন ফোঁস করে শ্বাস ফেলে রোদেলার দিকে তাকিয়ে বলল, আমাকে তোমার অভ্যেস করো না কন্যা, নয়তো আমাকে ছাড়া তোমার দিনগুলো বিবর্ণ হয়ে পড়বে। রংধনুর 7 রঙের ন্যায় রঙিন হৃদয়ে বিবর্ণতার ছাপ যে বড়ই বেমানান লাগে, সেটা কি তুমি জানো মেয়ে? পরের দিন সকালে ফিরার কথা থাকলেও তাহসিন আর রোদেলারা ফিরতে ফিরতে বিকেল গড়ালো। কেননা রোদেলার বাবা, চাচা, ফুপুরা সকাল সকাল মেয়ে জামাইকে বিদায় দিতে নারাজ। সবার জোড়াজুড়িতে দুপুরের ভোজন সেরে একটু জিরিয়ে রওনা হলো। সময়টা এখন সন্ধ্যা। তাহসিন রুমে বসে জরুরি কাজ করছে, রোদেলা তার শাশুড়ির রুমে শাশুড়ির সাথে বসে গল্প করছে। তাজউদ্দিন সাহেব মহল্লার দোকানে গিয়েছেন। সেখানে প্রতি সন্ধ্যায় ওনার বয়সীদের সাথে আড্ডার আসর বসান। আড্ডার মুখ্য আলোচনা থাকে দেশের পরিস্থিতি, রাজনীতি ইত্যাদি। রোদেলাদের বাসা থেকে ফেরার পর থেকে রোদেলার মনটা কেমন যেন আধারে ছেয়ে আছে। সবাই ভাবছে বাবা বোন ফুপিদেরকে ছেড়ে আসায় রোদেলার মন খারাপ। আসলেই কি তাই? উহু, একদমই নয়। তাহসিন আগামীকাল ভোরেই চলে যাবে। বোধ করি সেজন্যই রোদেলার মন খারাপ। সেটা সে মুখে প্রকাশ করতে পারছে না। লোকটার সাথে পূর্বে কোনো পরিচয়ই ছিল না, তাদের মধ্যে তেমন সম্পর্ক গড়ে ওঠেনি। অথচ 2 দিনেই লোকটা রোদেলার মনটা কেমন চুরি করে নিল। আশ্চর্য না? সন্ধ্যার নাস্তা সেরে চা হাতে নিয়ে নাজমা বেগম তার বৌমাকে নিয়ে গল্প করতে বসেছেন। নাজমা বেগম চায়ের চুমুক দিতে দিতে বললেন, জানিস তো মা, আমার না মেয়ের অনেক শখ ছিল। তাহসিন হওয়ার কয়েক বছর পর কিছু সমস্যার জন্য আর গর্ভধারণ করতে পারিনি। ডাক্তার জানায় আমি মা হওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছি। মাঝে মাঝে মন খারাপ হতো, এটা ভেবে আমার তো মেয়ের শখ পূর্ণ হলো না। তখন তোর শ্বশুর বলতো, ছেলেটাকে ভালোভাবে মানুষ করো, একদিন ছেলের বউ এসেই তোমার মেয়ের শখ পূরণ করবে। সে থেকেই সবসময় ভাবতাম আমি আমার ছেলের বউকে নিজের মেয়ের মতো করে আগলে রাখবো, তার একটা মা হয়ে উঠব। রোদেলা মনোযোগী শ্রোতার ন্যায় কথাগুলো শুনল। নাজমা বললেন, তো মা, তোর কথা বল। শুনলাম তুই নাকি পড়াশোনা অনেক ভালো, আর পড়াশোনা করতে নাকি অনেক ইচ্ছুক। রেজাল্টটা বের হলে কলেজে ভর্তি করে দিব তোকে। তোর স্বপ্ন কি মা? পড়াশোনার শেষে কি হতে চাস? রোদেলা নম্র গলায় বলল,
একজন আদর্শ শিক্ষক হতে চাই। এটা আমার মায়ের স্বপ্ন। আমার মা সব সময় আমায় বলতেন, রদু, আমি চাই তুই শিক্ষক হ, ছেলে মেয়েদেরকে আদর্শ শিক্ষায় গড়ে তোল। সে থেকে আমারও স্বপ্ন আমি শিক্ষক হব। নাজমা বেগম চায়ের কাপে শেষ চুমুক বসিয়ে বললেন, তোর মা কি করে মারা গিয়েছিল?